দর্শক শুভেচ্ছা, স্বাগত সবাইকে আজকের চলতে চলতে অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছেন মাহফুজ মিশর। আজকে আমাদের অতিথি পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপুমণি। ডাক্তার দীপুমণি, স্বাগত আপনাকে। ভালো আছেন আপনি? ভালো, আলহামদুলিল্লাহ। আপনি বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী এবং পূর্ণ মেয়াদে আপনি সেই মন্ত্রণের দায়িত্ব পালন করেছেন। এবং সাম্প্রতিক সময়ের বাংলাদেশে যে সমস্ত সংকট বা সমস্যার জায়গাটা আমরা দেখছি, বিশেষ করে জঙ্গিবাদের এক ধরনের উত্থান আমরা দেখছি, সেই প্রসঙ্গে আপনার মতামত, পরামর্শ সেগুলো আমরা জানতে চাই। আমরা শুরু করতে চাই যে বহুদিন থেকেই এ ধরনের একটা উগ্র সাম্প্রদায়িকতার বিষবাষ্প এখানে কাজ করছিল, কিন্তু সেটি সম্ভবত সবচেয়ে প্রকট রূপে ধরা দিল 1 জুলাই হলি আর্টিজানে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের প্রথম যে বিদেশি নাগরিকটি মারা গেলেন তিনি হচ্ছেন তাবেল্লা সিজার, তিনি ইতালির নাগরিক। তারপরে যিনি মারা গেলেন রংপুরের কুনিয়াকুশি, তিনি জাপানের নাগরিক। এবং কাকতালীয় কিনা আমরা জানি না, সেদিনও সবচেয়ে বেশি সংখ্যক মানুষ যে দু দেশের মারা গেল তারা ইতালি এবং জাপানের নাগরিক। এর পেছনে এটা কি কেবলই কাকতালীয়, নাকি ইতালি এবং জাপান আমাদের, বিশেষ করে জাপান তো আমাদের খুবই পরীক্ষিত বন্ধু, না এর পেছনে অন্য কোনো ইকুয়েশন সন্ত্রাসীদের, জঙ্গিদের কাজ করছে বলে আপনার আশঙ্কা? দেখুন, এটি তো আসলে খুব নিশ্চিতভাবে বলা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত না সঠিক তদন্ত হয়ে একেবারে যারা জিনিসটি ঘটিয়েছেন, যারা এর পেছনে মূল পরিকল্পনাকারী, যতদিন পর্যন্ত তাদেরকে আমরা ধরতে না পারবো কিংবা অন্য কোনো সূত্রে একেবারে কোনো নির্ভরযোগ্য সেরকম কোনো তথ্য না পাবো, ততদিন পর্যন্ত এটি বলা খুব শক্ত যে এটি কি আসলে শুধু কাকতালীয় নাকি কেউ একদম টার্গেট করেছেন যে বাংলাদেশের একেবারে পরীক্ষিত দীর্ঘদিনের বন্ধু জাপান এবং ইতালি। এটি ইউরোপের একটি দেশ, সেই দেশে আমাদের অনেক নাগরিক সেখানে অভিবাসী কর্মী হিসেবে কাজ করেন এবং ইতালির সঙ্গে আমাদের কিন্তু বাণিজ্যিক সম্পর্কও অনেক বড়। এই ঘটনাগুলো যে ঘটছে এর পেছনের কারণটা কি শুধু বৈশ্বিক সন্ত্রাসবাদ বা জঙ্গিবাদের উত্থান, নাকি এর পেছনে অভ্যন্তরীণ রাজনীতি, সরকারকে বেকায়দায় ফেলার একটা চেষ্টা, সেগুলো থাকতে পারে? যেভাবে বিদেশিদেরকে টার্গেট করা হয়েছে এবং যেই রেস্তোরাঁটিকে টার্গেট করা হলো প্রথম বড় হামলা হিসেবে, সেখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেখানে যারা যান বিদেশিরা বেশি যান। আমাদের দেশি মানুষও অনেক যান, তবে বিদেশি অনেকে যান। তো তাতে মনে হচ্ছে যে বিদেশিদেরকে টার্গেট করার একটি বিষয় রয়েছে। পৃথিবীর অন্যান্য দেশেও যখন জঙ্গি তৎপরতা হয়েছে তখনও অনেক ক্ষেত্রে আমরা দেখেছি বিদেশিদেরকে টার্গেট করা হয়েছে। একটি বিষয় তো অবশ্যই আমাদের ভাবতে হবে যে বাংলাদেশ তো এই সারা বিশ্ব থেকে ভিন্ন কোনো বিষয় নয়। সারা বিশ্বে যেখানে এবং যেখানে যুক্তরাষ্ট্রের মতো জায়গায়, যুক্তরাজ্যের মতো জায়গায়, জার্মানির মতো জায়গায়, ফ্রান্সের মতো জায়গায় যেখানে ক্রমশ ঘটেই যাচ্ছে, জি জাপানেও ঘটছে, তো সেখানে বাংলাদেশ একেবারে তার থেকে সম্পূর্ণ বাইরে থাকবে, একেবারে তার থেকে সম্পূর্ণ মুক্ত থাকবে, সেটিও হয়তো খুব স্বাভাবিক নয়। মানে এটি সারা বিশ্বেই হচ্ছে, অথবা আমাদের এখানে হওয়া অস্বাভাবিক নয়, প্রত্যাশিত তো অবশ্যই নয়। আমরা অবশ্যই চাই না কোনোভাবেই এই ধরনের ঘটনা ঘটুক, কিন্তু এটি অস্বাভাবিক এখন আর নয় বিশ্ব প্রেক্ষাপট দেখলে। আর যেভাবে ধরুন এই জঙ্গিবাদী কার্যক্রমগুলো কেন ঘটছে, যদি আমরা একটু গভীরে চিন্তা করতে যাই, যে আমরা যেটিকে পশ্চিম এশিয়া, মধ্যপ্রাচ্য বলে যেটিকে চিনি, সেই মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে কিন্তু পশ্চিমা কিছু দেশের যে পররাষ্ট্রনীতি, তাদের যে এই অঞ্চলটিকে ঘিরে তাদের যে কৌশলগত চিন্তাভাবনা, তার কারণে কিন্তু এই অঞ্চলগুলোতে যুদ্ধ অবস্থা দীর্ঘদিন ধরে চলছে এবং সেখানে সেই দেশের মানুষগুলো, সেই সব দেশের জনগণ, সেই সব দেশের সম্পদ সব কিন্তু ধ্বংস হচ্ছে এবং সেই সব জায়গায় নানান সময়ে নানান রকমের জঙ্গি গোষ্ঠীর উত্থান ঘটেছে এবং সেটি বলা হয় যে সেই সব পশ্চিমা শক্তির কারো কারো হাত ধরেই বা কারো কারো ইন্ধনে, কারো কারো সহযোগিতায় সেগুলোর উত্থান ঘটেছে। আমি যেটা একটু জানতে চাই, আপনার আগে যে প্রসঙ্গে আপনি বলছিলেন যে এক ধরনের আন্তর্জাতিক চক্র নিশ্চয়ই আছে, কারণ হচ্ছে দেখেন অনেক দেশে এরকম হামলা হচ্ছে গত এক সপ্তাহে, ইভেন ঢাকার হামলার পরেও কিন্তু অনেকগুলো দেশে হামলা হচ্ছে। কোথাও ব্রিটিশ কাউন্সিল তার কার্যক্রম বন্ধ করে নাই, বাংলাদেশে করলো। ফলে এই লক্ষণগুলো, বা বাংলাদেশে একজন বিদেশি নাগরিক মারা যাওয়ার পরে যেরকম ভ্রমণ সতর্কবার্তা জারি করা হয়, যেরকম অ্যালার্ট নেওয়া হয়, পশ্চিমা কূটনীতিকরা যেভাবে সক্রিয় হন,
সেটাও কি এই আন্তর্জাতিক চক্রান্তের খানিকটা বহিঃপ্রকাশ বলে মনে হয়? আমি এটিকে দেখুন, আমি এটিকে চক্রান্তের অংশ যদি নাও বলি, আমি যদি বলি যে এখানে হয়তো প্রতিক্রিয়া অনেক বেশি দেখানো হচ্ছে, একেবারেই খুব ভারসাম্যপূর্ণ নয়। কারণ দেখুন, আমাদের চাইতে তো অনেক বেশি, অনেক 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 গুণ বেশি সন্ত্রাসী এবং জঙ্গিবাদী কর্মকাণ্ড এখন তথাকথিত উন্নত বিশ্বগুলোতে ঘটছে। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি মিনিটের যদি সন্ত্রাসী কর্মকাণ্ডের তালিকা নেন, বাংলাদেশ সেখানে একেবারে একটি অসম্ভব রকম শান্তিপূর্ণ দেশ। সেই তুলনা করলে বাংলাদেশ এখনও শান্তিপূর্ণ দেশ। বাংলাদেশে এখনও যে ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটে সেগুলো বিশ্বের যে কোনো বড় শহরের তুলনায়, ঘনবসতিপূর্ণ দেশের তুলনায় সেটি প্রায় কিছুই নয়। আমরা চাই এর চেয়েও কম থাকুক, আমরা চাই কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড না ঘটুক। যখন এই রকম সন্ত্রাসী বা জঙ্গিবাদী একটি দুটি ঘটনা ঘটে, তখন হয়তো তাদেরও সেই নিরাপত্তাবোধ, মানসিকভাবেই হয়তো তারা ধাক্কা খান, সেটিরও বহিঃপ্রকাশ হতে পারে। মানে আমি এর মধ্যে প্রতিটি ক্ষেত্রেই আমি হয়তো ষড়যন্ত্র খুঁজতে যাব না, কিন্তু এটি ঠিক যে আমাদেরকে এখন যেহেতু বৈশ্বিক প্রেক্ষাপটটি বিবেচনায় না নেবার আর কোনো সুযোগ নেই, কাজে আমাদের বৈশ্বিক প্রেক্ষাপট চিন্তা করে আমাদের প্রতিক্রিয়া তার সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ আমাদের হতে হবে। আপনি এই সরকারে যখন ছিলেন তখন এই একটা কথা আপনাকে খুবই শুনতে হয়েছে যে ভাবমূর্তির সংকটে বাংলাদেশ পড়ছে কিনা। ফলে এই হামলার পরে এবং এই বাড়তি প্রতিক্রিয়ার ফলে আমাদের রপ্তানি খাত, বিশেষ করে পোশাক শিল্প, বিদেশিদের আনাগোনা, আমাদের উন্নয়ন সহযোগী যারা, তাদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি বা ইমেজটা আরেকবার নষ্ট হলো কিনা সেটি নিয়ে আপনার উত্তর শুনবো। তার আগে একটা ছোট্ট বিরতি নিতে চাই। দর্শক, ছোট্ট একটা বিরতি, কথা বলবো ডাক্তার দীপুমনির সঙ্গে। আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। বিরতির পর স্বাগত আরেকবার। আমরা কথা বলছিলাম ডাক্তার দীপুমনির সঙ্গে। আপনাকে যেটা বলছিলাম যে এই ভাবমূর্তির সংকটে বাংলাদেশ আবার নতুন করে পড়লো কিনা, বিশেষ করে যে ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বিদেশি বন্ধুদের কাছ থেকে। আমাদের গার্মেন্টস শিল্পের অনেক বায়াররা ঢাকায় মিটিং করতে আসছেন না, তারা সেই মিটিংটি করছেন সেটি হয়তো হংকং বা সিঙ্গাপুরে গিয়ে। ফলে আপনার মূল্যায়ন জানতে চাই। আমি কিন্তু একদমই মনে করি না যে আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বা সংকটে পড়ছে। কারণ যদি একটি সন্ত্রাসী ঘটনা, একটি দুটি জঙ্গিবাদী ঘটনা দিয়ে ভাবমূর্তি নষ্ট হয়, তাহলে কিন্তু জার্মানির মতো দেশ, যুক্তরাষ্ট্রের মতো দেশ, ফ্রান্সের মতো দেশ, তাদের আর তাহলে ভাবমূর্তির কোনো কিছু আর বাকি নেই। এটি আমি মনে করি না। এবং যেভাবে এই ধরনের প্রত্যেকটি ঘটনার পরে বিশ্ব নেতৃবৃন্দ যে রকম করে আমাদের সরকারের পাশে দাঁড়াচ্ছেন, যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে তাকে সহযোগিতার আশ্বাস দিচ্ছেন, তার মধ্য দিয়ে কিন্তু এটি স্পষ্ট যে সবাই বোঝেন। আজকে কিন্তু এই যখন সন্ত্রাসী জঙ্গিবাদী ঘটনা ঘটে, সবাই বোঝে যে এটি কোনো একটি একক দেশের পক্ষে, সেটি যত ক্ষমতাধর রাষ্ট্রই হোক না কেন, তার পক্ষে কিন্তু এককভাবে মোকাবেলা করা সম্ভব নয়। এবং এরকম একটি ঘটনা ঘটা সাথে সাথে কিন্তু কেউ কখনো বলে না যে এই রাষ্ট্রটি ব্যর্থ কিংবা এই সরকারটি ব্যর্থ। এটি কিন্তু পৃথিবীর কোথাও উত্থাপিত হয় না। আর আমাদের এখানেই কিন্তু একটি বিরোধী দল বিএনপি, তারা কিন্তু সরকারকে ব্যর্থ বলে যখন এরকম কোনো ঘটনা ঘটে। কেন বলেন সেটি বুঝতে হবে যে তারা কিন্তু এই যে জামাতকে সঙ্গে নিয়ে তাদের যে অপরাজনীতি এবং দেশ বিরোধী যে একটি অবস্থান, আমাদের স্বাধীনতার বিপক্ষে তাদের যে একটি অবস্থান, সেই অবস্থানের কারণেই তারা কিন্তু তাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই সরকারকে সরিয়ে দেয়া এবং এই সরকারকে উৎখাত করা তাদের মূল উদ্দেশ্য। সেই মূল উদ্দেশ্য নিয়ে যখনই এ ধরনের কোনো ঘটনা ঘটে, তখন তারা সরকারকে কি করে বিতর্কিত করা যায়, সরকারকে কি করে প্রশ্নবিদ্ধ করা যায়, সেটি নিয়ে তারা ব্যস্ত হয়ে ওঠেন। তারা কিন্তু তখন দেশ যে একটি সংকট মোকাবেলা করছে, তারা কিন্তু সেটিকে সেভাবে দেখেন না। আর আমি যদি অতি সম্প্রতি
এই কল্যাণপুরের ঘটনার পরে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দদের যে মন্তব্য, সেগুলো যদি আমরা বিবেচনায় নিই, তাহলে তো আমাদের কাছে একদম এটি আমি বলি অন্তত যে মোটামুটি স্পষ্ট যে এর সঙ্গে কোনো না কোনোভাবে তাদেরও সম্পৃক্ততা রয়েছে। প্রশ্নটা হলো বিএনপি সেটি করছে না, সেটি সবাই বুঝছে বিএনপির রাজনৈতিক সমীকরণ কারণে। আওয়ামী লীগ সরকারে একক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তারা কেন নির্বাহী আদেশে এই দলটিকে নিষিদ্ধ করছে না, যেখানে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল তার একাধিক মামলার পর্যবেক্ষণে কিন্তু দলটিকেও যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্ত করেছে? দেখুন, এটি তো আমরা সবাই জানি যে মানুষের দাবি এটি রয়েছে। ঠিক যেভাবে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি ছিল দেশব্যাপী, একইভাবে কিন্তু এখন জামাতকে নিষিদ্ধ করবারও একটি দাবি দেশব্যাপী গড়ে উঠেছে। কিন্তু এটি এখনও কিন্তু বিচারাধীন। একটি বিচারাধীন বিষয়ে কিন্তু সরকার নির্বাহী সিদ্ধান্ত নিতে পারে না। জি, যখন সেই বিচারাধীন মামলাটি নিষ্পত্তি হবে, সেটি যেভাবেই নিষ্পত্তি হোক না কেন, তারপরে হয়তো যখন এটি আর বিচারাধীন থাকবে না, তখন হয়তো নির্বাহী আদেশে একটি সিদ্ধান্ত সরকার নিতে পারে। কিন্তু এর আগে তো বিচারাধীন থাকা অবস্থায় একটা বিষয় আবার খুবই আলোচিত হয়, সেটা হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বহুদিন ধরে হিজবুত তাহরির, বাংলা ভাই, এরকম জিনিসগুলো তারা গ্রেপ্তার করেছে, জিহাদি বইটি উদ্ধার করেছে। কিন্তু বাংলাদেশে কোনো আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের অবস্থান নিয়ে সরকার বরাবরই সেটা অস্বীকার করছে যে আইএস বা এরকম কোনো সংগঠনের উপস্থিতি বাংলাদেশে না, এটা হোমগ্রোন। আপনার মূল্যায়ন কি? যদি না থাকে তাহলে বিশেষ করে গুলশান হামলার পরে আমরা প্রথম আক্রমণকারীদের ছবি, নিহতদের সংখ্যা, সেগুলো কিন্তু কথিত আইএসের যে সাইট সেটির সঙ্গে মিলে, ফলে সেটির উপস্থিতি কি জানান দেয়? এক ধরনের যোগসূত্র তো নিশ্চয়ই থাকতে পারে তাদের মধ্যে। দেখুন, এখন যে অবস্থা হয়েছে তাতে আমাদের এখানে হয়তো আইএস একেবারে তাদের শাখা করে ফিজিক্যালি হয়তো নেই, কিন্তু মনে করুন একটি তরুণ, সে এই ধরনের ভাবাদর্শে সে উদ্বুদ্ধ হলো, জঙ্গি কার্যক্রমে সে সম্পৃক্ত হতে হলে তার তো কারো সাহায্য সহযোগিতা লাগবে। এখানকারই কেউ সাহায্য সহযোগিতা করছে, এখানকারই কেউ তাকে ঘর থেকে বের করছে, এখানকারই কেউ তাকে প্রশিক্ষণ দিচ্ছে, এখানকারই কেউ তাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। আইএস আছে সেটি বললে কি স্ট্র্যাটেজিক কারণে কোনো ভুল হয়, বা বাংলাদেশের জন্য অন্য কোনো ভয়ের জায়গা তৈরি হয়? না, আমার কাছে যেটা মনে হয় যে যারা আইএস আছে বলছে, তারাই দেখবেন যে একসময় তাদেরই কেউ বলেছিল যে বাংলাদেশে মানবাধিকার ক্ষুণ্ণ হচ্ছে, এবং এতই ক্ষুণ্ণ হচ্ছে যে বাংলাদেশে ব্লু হেলমেট অর্থাৎ জাতিসংঘের একটা হস্তক্ষেপ, সামরিক হস্তক্ষেপ তারা চান। কাজেই আমার কাছে মনে হয়, এবং আমি মনে করি অনেকেই সেটি মনে করেন, যে যারা আইএস আছে বলছে, তারা তথ্যের ভিত্তিতে নয়, বরং তারা এই বাংলাদেশকে আবারও আন্তর্জাতিক মহলের আরেকটি যুদ্ধক্ষেত্র হিসেবে তৈরি করতে চান। আমরা কি আমাদের এই বাংলাকে, আমরা তো আফগানিস্তান হিসেবে কখনো চাই না। আমার এই বাংলার মানুষ কি কখনো বাংলাদেশকে চায় সেটি আফগানিস্তান হোক, কিংবা সিরিয়া হোক, কিংবা ইরাক হোক, কিংবা লিবিয়া হোক? অবশ্যই আমরা সেটি চাই না। এখন আমাদের যত অগ্রগতি হচ্ছে, ধরুন এখন বাবা মা দুজনেই কাজ করেন, কারণ একজন নারীও ক্ষমতায়িত হয়েছেন, তিনিও ঘরের বাইরে তিনি কাজ করছেন, এবং সেই অর্থনৈতিক যে প্রবৃদ্ধি, তার সুফল আমরা পাচ্ছি। তার পাশাপাশি এই যে বাবা মা দুজনের যে নিবিড় পর্যবেক্ষণ একটি শিশুর প্রতি, একটি কিশোরের প্রতি, সেটিও আবার কিন্তু সেখানে কমে যাচ্ছে। এবং আমাদের যৌথ পরিবার যেখানে ছিল, সেই যৌথ পরিবারের জায়গায় এখন একক পরিবারের যে অবস্থানটি, এই যে সামাজিক পরিবর্তনগুলো তো এটি উন্নত বিশ্বে অনেক আগে ঘটে গেছে, আমরা এখন সেই ট্রানজিশনের মধ্যে আছি। তো এই অবস্থাতে সুযোগ নিয়ে হয়তো এই তরুণদেরকে কেউ টেনে বের করে নিয়ে যাচ্ছে ঘর থেকে, তাদেরকে টার্গেট করছে, তাদেরকে কোরআনের আয়াতের ভুল ব্যাখ্যা দিচ্ছে। কারণ কোরআনের আয়াতের প্রতি আয়াতেই তো আমরা দেখতে পাই মানুষের কল্যাণের কথা, সেখানে কোথাও তো হত্যা করবার কথা নেই, বরং হত্যা করাকে নিষেধ করা হয়েছে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করাকে বারবার নিষেধ করা হয়েছে। এবং আমরা যখন বলি মুসলমান হিসেবে, আমরা বলি যে আমরা কোরআন এবং সুন্নাহর কথা বলি। আমাদের নবীজির সারা জীবন এবং তার সমস্ত কার্যকলাপ, সেটি হচ্ছে যে ধর্মকে নিয়ে কোনো বাড়াবাড়ি নয়, সকল ধর্মের মানুষ মিলেমিশে থাকবে, এবং সেখানে সকলে সমান অধিকার, নাগরিক অধিকার ভোগ করবে। এই যে সমস্ত বিষয়গুলো, আমাদের এই জঙ্গিরা তো ঠিক তার বিপরীতে কাজ করছে।
নিঃসন্দেহে। আরেকটা বড় প্রশ্ন হচ্ছে, সংসদীয় কমিটির সভাপতি হিসেবে আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম আপনাদের পর্যবেক্ষণ করার কথা। এই সব ঘটনার পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ডে টু ডে যে ডিপ্লোম্যাসি, সেটুকুই কি যথেষ্ট, নাকি এর বাইরে গিয়ে বিশেষ করে ইতালি, জাপান যেসব দেশের নাগরিকরা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মধ্যে আস্থা ফিরিয়ে আনার জন্য বাড়তি কিছু করা দরকার, এবং বিশেষ করে আমাদের ডিপ্লোম্যাটিক জোনের নিরাপত্তা নিয়ে আরও কী কী করা দরকার সেই প্রসঙ্গে আপনার মন্তব্য শুনবো, তার আগে আবারও বিরতি নিতে চাই। দর্শক, ছোট্ট একটা বিরতি, ফিরছে একটু পর, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক, স্বাগত আরেকবার। আমরা কথা বলছিলাম বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর দীপুমণির সঙ্গে। যেটা জানতে চাচ্ছিলাম, এরকম ঘটনার পরে আমাদের ফরেন অফিস বা আমাদের দূতাবাসগুলো যে সমস্ত কার্যক্রম করে সেটি তারা নিশ্চয়ই করছে, কিন্তু বিশেষ করে ইতালি এবং জাপান এরকম দেশ কিংবা আরও বড় ডোনার যে সমস্ত দেশ, তাদের সঙ্গে কি আমাদের এই ডে টু ডে ডিপ্লোম্যাসির বাইরে গিয়ে আলাদা কিছু করা উচিত বলে আপনি মনে করেন? সেটি উচিত শুধু নয়, সেটি করাও হচ্ছে। একটি তো হচ্ছে একেবারে মাননীয় প্রধানমন্ত্রীর পর্যায় থেকে যে যোগাযোগ, সেটি যেমন করা হয়েছে এবং সেটি রেসিপ্রোকেটেড হয়েছে, তারাও করেছেন। আমাদের দূতাবাসগুলোর মাধ্যমে, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেও কিন্তু এই কাজগুলো চলছে, এবং যেসব দেশের নাগরিকেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, এবং এর আগেও জানেন যে ইতালি এবং জাপানের দুজন নাগরিক নিহত হয়েছিলেন। কাজেই এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের চলমান যে কাজ, সেই কাজের মধ্যেও কিন্তু এই যে জঙ্গিবাদ, সন্ত্রাস, এগুলো কিন্তু তাদের কাজের অংশ, খুব বড় অংশ। কারণ বৈশ্বিক প্রেক্ষাপটে যেটিই বড় ইস্যু, সেটিই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেও বড় ইস্যু। তো সেটি যেমন তারা সেইভাবে যেমন কাজ করছেন, একই সঙ্গে খুব সুনির্দিষ্টভাবে বাংলাদেশের এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেখানে সেটি নিয়েও তারা কাজ করছেন। মন্ত্রী, মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দূতাবাসগুলো। তার মানে কি এই বাংলাদেশ নিয়ে খানিকটা যে অনাস্থার পরিবেশ যদি তৈরি হয়েও থাকে, সেটি ফিরিয়ে আনা? আমি মনে করি না যে কোথাও কোনো অনাস্থার পরিবেশ তৈরি হয়েছে। বরং বাংলাদেশে আপনি যদি ঘটনাগুলো, বিশ্বের অন্যান্য জায়গায় যে ঘটনা ঘটছে, যেরকম সময় লাগছে, যে রকমের রক্তক্ষয় ঘটছে, সেই তুলনায় বাংলাদেশের যে অবস্থাগুলো, যে ঘটনাগুলো যেভাবে মোকাবেলা করা হয়েছে, আমি যতদূর জানি প্রতিটি ক্ষেত্রেই কিন্তু বাংলাদেশ সরকারের এবং আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকলের প্রচেষ্টাকে সবাই সাধুবাদ জানিয়েছেন। এবং শুধু তাই নয়, সবাই মনে করেন যে বাংলাদেশ যথেষ্ট পরিমাণ যোগ্যতার পরিচয় দিয়েছে, এবং সেই জন্যে আমাদের যেখানে যেখানে কিছু ঘাটতি রয়েছে, হয়তো আমাদের প্রযুক্তিগত কোথাও কোথাও কিছু ঘাটতি রয়েছে, যেমন আমাদের এখানে সকল রকমের ফরেনসিক পরীক্ষা, সব পরীক্ষা আমাদের এখানে হয় না, সেগুলোর ব্যাপারে যেমন উন্নত দেশগুলো আমাদেরকে সহযোগিতার আশ্বাস দিয়েছে। কাজেই আমাদের উপরে কোনো রকম কোনো আস্থার কোনো ঘাটতি কোথাও ঘটেছে বলে আমি মনে করি না। জানতে চাই, আপনি বাংলাদেশের প্রথম মহিলা পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, সেটি নিঃসন্দেহে ইতিহাসের একটা অংশ। আবার আপনি পেশায় চিকিৎসক, পড়াশোনার দিক দিয়ে আপনি চিকিৎসক, আপনি ল পড়েছেন। আপনি ছাত্র অবস্থায় খুব সরাসরি রাজনীতি করেননি, যদিও আপনি রাজনৈতিক পরিবারের সন্তান, আপনার বাবা আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা। সেখান থেকে সরাসরি আপনি তার আগে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন, মন্ত্রী হয়ে সরাসরি পররাষ্ট্রমন্ত্রী হয়ে যাওয়াটা, এটাকে অনেকেই সমালোচনা করেন, এবং সেই সমালোচনাটা যারা সমালোচক তারা আরেকটু হালে পানি পায় আপনাকে যখন দ্বিতীয় মেয়াদে আবার পররাষ্ট্রমন্ত্রী করা হয় না। এটির কি জবাব দেবেন? আমি আপনার একেবারে শুরু করেছিলেন যেটা দিয়ে, সেটার উত্তর দিই আগে। আমি কিন্তু ছাত্র রাজনীতিতেও সক্রিয় ছিলাম। আমি যেই স্কুল বা যেই কলেজে পড়েছি সেই জায়গায় রাজনীতি করার সুযোগ ছিল না, কারণ সেটি মিশনারি স্কুল, মিশনারি কলেজ ছিল। জি, কিন্তু যখন মেডিকেল কলেজে প্রথম যেদিন আমি ভর্তি হয়েছি, আমি সেই দিনই কিন্তু আমি ছাত্রলীগের সদস্য হয়েছি, এবং আমি ছাত্রলীগের একজন সক্রিয় সদস্যও ছিলাম। সেই সময় আমাদের ছাত্র সংসদ নির্বাচনগুলো তখন ওই যে দলীয় ভিত্তিতে যেটি হওয়া, সেরকম করে, যদিও সব ছাত্র সংগঠনগুলো সক্রিয় ছিল। আমার ডাক্তার হওয়ার পেছনেও কারণ মূলত আমার রাজনীতির ইচ্ছা, এবং আমার বাবা রাজনীতিক ছিলেন, এবং তিনি আমাকে বলেছিলেন, তুমি যেহেতু রাজনীতিই করবে, চিকিৎসক হলে মানুষের কাছাকাছি যাওয়া সম্ভব, এবং কারো ওপর নির্ভর না করে
মানুষের সেবা করা সম্ভব। আমার এই যে পথ পরিক্রমা, সেই পথ পরিক্রমায় আমার একেবারে ছাত্রকাল থেকেই, যেদিন থেকে জননেত্রী শেখ হাসিনা ফিরে এসেছেন, তিনি আমাকে ছোটবেলায়ও দেখেছেন। স্বাভাবিক, যেহেতু আমার বাবার সঙ্গে পারিবারিকভাবেই ওই বাড়িতে যাতায়াত সবসময় ছিল। 96 সালে আমি সংরক্ষিত আসনে সেই নমিনেশন চেয়েছিলাম। তখন খুব স্বাভাবিক, আমার তখন অনেক কম বয়স, এবং তখন আমাদের মনোনয়ন বোর্ড তখন অন্য আরেকজনকে দিয়েছিলেন, কিন্তু তারা ওইটাই বলেছিলেন যে দীপুমণির এখনও অনেক সময় আছে। 2001 সালে আমি আমার নির্বাচনী এলাকা তৈরি করে সরাসরি নির্বাচনের জন্য তৈরি হয়ে এসে চেয়েছিলাম। তখন নানান কারণে সেটি হয়নি, কিন্তু এই বোধটি তখন দলের মধ্যে ছিল যে আমি তৈরি আছি, আমি কাজ করব। এবং তারপরে আমাকে দলের কেন্দ্রীয় উপকমিটিতে সদস্য হিসেবে পররাষ্ট্র বিষয়ক যে আমাদের আন্তর্জাতিক বিষয়ক যে উপকমিটি, সেটিতে আমাকে নেওয়া হয়। বিরাট বিরাট যেসব সাফল্য সেই সময়ে জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায়, তার সফল নেতৃত্বে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা সেগুলো করতে পেরেছি। কিন্তু তখনই আমাদের নেত্রীর মধ্যেই এই একটি বোধ ছিল যে আমরা যারা রাজনৈতিক দলের মধ্যে যারা বিভিন্ন দায়িত্বপূর্ণ পদে আছি, তাদের সকলেই প্রায় আমরা মন্ত্রিসভায় ছিলাম, এবং তার ফলে খুব স্বাভাবিক কারণেই আমাদের দলীয় কার্যক্রমে কিন্তু কিছুটা হলেও একটা স্থবিরতা এসেছিল। এবং সেই কারণে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমাদেরকে আবার দলে ফিরিয়ে নিয়ে যাবেন। এবং যখনই সেই প্রসঙ্গ উত্থাপিত হয়েছে, আমি যে কখনোই কোনো মন্ত্রিত্ব পাবো বা সেটির আকাঙ্ক্ষাও যেমন কখনো ছিল না, সেটি কখনো ভাবিও নি, কিন্তু আমি এইরকম একটি দায়িত্ব পেয়ে নিজেকে দারুণভাবে সৌভাগ্যবান মনে করেছি। আমি নেত্রীর কাছে কৃতজ্ঞ, আমি আমার নির্বাচনী এলাকার মানুষের কাছে কৃতজ্ঞ। একটা সমালোচনা, এটার জবাব আপনি এর আগেও বহুবার দিয়েছেন এবং বহু পত্রিকা এটা নিয়ে নিউজ করেছে, আপনি সেটার ব্যাখ্যাও দিয়েছেন যে আপনি অনেক বিদেশ ঘুরেন। আমি নিজেও পররাষ্ট্র মন্ত্রণালয় কভার করেছি। সেই সংখ্যাটা নিয়েও এক ধরনের সম্ভবত বিভ্রান্তি আছে, এবং কেউ কেউ মনে করেন যে আপনার সময়ে, আপনার কারণে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের সঙ্গে সরকারের খানিকটা টানাপোড়েন হয়তো তৈরি হয়েছিল। এইটার কি ব্যাখ্যা দেবে? প্রথম কথা হলো যে কোনো টানাপোড়েন তৈরি হয়নি। তার প্রমাণ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সেই সময় সবচাইতে ভালো পর্যায়ে, তখন পর্যন্ত সবচাইতে ভালো পর্যায়ে উন্নীত হয়েছিল। আজকে যে দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের যে ডায়ালগ পার্টনারশিপ, এই ডায়ালগ পার্টনারশিপটি কখন স্থাপিত হয়েছিল? আপনার নিশ্চয়ই মনে আছে, হিলারি ক্লিন্টন বাংলাদেশে এসেছিলেন, আমরা দুজনে সেটি স্বাক্ষর করেছিলাম, এবং তার মধ্য দিয়েই দুই দেশের সম্পর্ক একটি ভিন্ন মাত্রায় উন্নীত হয়েছিল। জি, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের অন্যান্য যেসব প্রাতিষ্ঠানিক সহযোগিতা, সেটি বিস্তৃত হয়েছিল সেই সময়। প্রেসিডেন্ট ওবামার যে সিগনেচার যে কর্মসূচিগুলো, তার 4টিতেই একমাত্র বাংলাদেশ সেগুলোর অংশীদার, এবং এগুলো সব হয়েছে সেই সময়। ভারতের সঙ্গে বা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো টানাপোড়েন সেই সময়ে হয়নি। সেই সময় হয়নি। এটি যারা বলতে চান তারা হয় অসত্য বলেন, আর তা না হলে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা বাংলাদেশ এবং এই দেশগুলোর সম্পর্ককে নষ্ট করতে চান। আর আমার বিদেশ সফর নিয়ে যে কথাটি বলা হয়, আমি এখনও বলবো যে আপনি শুধুমাত্র তখন আমাকে টার্গেট করেই কিন্তু এই বিষয়টি উত্থাপিত হয়েছিল। আমি তখনও বলতে পারি, এখনও বলতে পারি যে আমার চাইতেও বেশি হয়তো আরও অনেকে সফর করেছেন বাইরে। আমি যখন গেছি, কোনো একটি জায়গায় কেউ বলতে পারবেন না, কোনো একটি মিটিং যেটিতে আমার যাবার প্রয়োজন ছিল না, কিন্তু আমি গেছি। কোনো পররাষ্ট্রমন্ত্রী কোনো সফর করতে পারেন না মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন ছাড়া। জি, এবং সেই অনুমোদন নিতে হলে সমস্ত কারণ দেখাতে হয় আপনি কেন যাবেন, এবং যৌক্তিক কারণ ছাড়া কোথাও আমি গেছি সেটি যেমন সম্ভব নয়, এবং সেটি প্রধানমন্ত্রীর অনুমোদন ছাড়াও কোথাও হয়নি। আর তার ফলাফল তো আমরা প্রতি জায়গায় পেয়েছি। আমাদের শ্রমবাজার সেটির বিস্তৃতকরণে পেয়েছি, আমাদের শ্রমিকদের বৈধকরণে আমরা পেয়েছি, আমাদের সমুদ্র সীমা অর্জনে আমরা পেয়েছি, সব জায়গায় আমাদের সারা বিশ্বের সঙ্গে সম্পর্ক। আপনার কোনো কলিগও করেন, চায়ের আড্ডায় করেন, সামাজিক আড্ডায় করেন, যে আপনার কারণে কিংবা আপনার পরিবারের কারণে, আরও সুস্পষ্ট করলে আপনার হাজব্যান্ডের কারণে ডক্টর ইউনূসের সঙ্গে সরকারের একটা
ভয়াবহ রকমের দূরত্ব তৈরি হয়েছিল। এটা আসলে একেবারেই একটা দীপমণির পারিবারিক বিষয় ছিল, যেটিকে রাষ্ট্রীয় বা সরকারের সঙ্গে দূরত্বটা তৈরি হয়েছে। এইটার কোনো ব্যাখ্যা আছে? এটিও একেবারে সর্বতোভাবেই মিথ্যা। তার কারণ হচ্ছে যে ডাক্তার দীপুমণির বা তার স্বামীর কারণে এটি কখনোই হওয়া সম্ভব নয়। আমরা সবাই শেখ হাসিনাকে চিনি, আমরা জানি তার নেতৃত্বের কথা, এবং তিনি কারো কথায় কখনো দেশের স্বার্থ তিনি জলাঞ্জলি দেবেন এটি যারা ভাবেন, এবং সেটি যদি আমার দলের কেউ ভেবে থাকেন, তাহলে তার চেয়ে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। বরং আমার স্বামীর সঙ্গে কিন্তু ডক্টর ইউনূস সাহেবের ভালো সম্পর্কই ছিল, যেমন ভালো সম্পর্ক ছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে। এবং এমনকি যখন ডক্টর ইউনূস নোবেল প্রাইজ পান, তখনও আমার স্বামী তাকে অভিনন্দন জানিয়ে পত্র লিখেছিলেন। তবে তিনি সেই পত্রে উল্লেখও করেছিলেন যে আপনার এই যে সুদের হার নিয়ে বা সুদ আদায়ের অর্থ আদায়ের প্রক্রিয়া নিয়ে যে ধরনের প্রশ্ন রয়েছে, সেইগুলো ঠিক করা উচিত। বিশেষ করে যেহেতু এখন আপনি আরও একটা বিশ্ব প্রেক্ষাপটে এটির এইরকম স্বীকৃতি একটি মিলেছে, আপনাকে অভিনন্দন জানাই, এই সব কথা সেখানে ছিল। এবং আমার স্বামীকে যারা চেনেন, উনি একেবারেই নেপথ্যচারী মানুষ। ওনাকে যারা চেনেন, তিনি আইনজীবী, তিনি শিল্পী মানুষ, তাকে যারা চেনেন তারা জানেন যে তিনি কোনো এই ব্যক্তিগত পছন্দ অপছন্দ দিয়ে তিনি কখনো পরিচালিত হন না। দ্বিতীয়ত, মাননীয় প্রধানমন্ত্রীকে অন্য কেউ প্ররোচিত করবেন সেটা ভুল কোনো কাজ, এটি যেমন একটি, আমি তো মনে করি এটি অধ্যত্বের পর্যায়ে পড়ে। আমাকে নিয়ে কেন তারা এত ভয় পান? যারা এই কথাগুলো ছড়ান, যারা এই কথাগুলো বলেন, তারা আমাকে নিয়ে কেন এত ভয় পান? তারা নিশ্চয়ই ভাবেন যে আমি হয়তো অনেক বেশি, তারা ভাবেন আমি তাদের চাইতে অনেক বেশি যোগ্যতা সম্পন্ন, আমি অনেক বেশি বড় সাফল্য অর্জন করব, তাদের সকলকে ছাড়িয়ে চলে যাব, এই ভয়টি তাদেরকে তাড়া করে। কিন্তু আমি তাদেরকে, আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে এই রকম যারা ভাবেন তাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, আমি একজন খুব সাধারণ মানুষ। দলের কাউন্সিল হবে এবং শোনা যাচ্ছে আওয়ামী লীগের সহসভাপতি বলে নতুন একটি পদ তৈরি হতে পারে, এবং যে পদটি আপনাকে মাথায় রেখে হয়তো হচ্ছে। কেউ যদি মনে করেন যে কাউকে মাথায় রেখে কোনো কিছু তৈরি হচ্ছে, কিংবা কেউ খুব উচ্চাভিলাষী হয়ে কোনো জায়গায় যেতে চাইছে, কাজেই চলে যাচ্ছে, এটি আওয়ামী লীগের ক্ষেত্রে ভাবা একেবারেই সঠিক নয়। আওয়ামী লীগের অভ্যন্তরীণ প্রক্রিয়া তেমন নয়। ডাক্তার দীপুমণি, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক। দর্শক, শেষ করছে আজ, কথা হবে পরবর্তী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।